ডিপ্লোম্যাটিক কমিউনিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেককেই দাওয়াত জানিয়েছিলেন। সো আমিও গেছিলাম ওখানে। তো ওখানে শফিক ভাইয়ের পুরো বক্তব্যটা আমি শুনলাম। শফিক ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আমি যেটা শুনলাম, উনি বলল যে আমরা চাই সরকার তাড়াতাড়ি নির্বাচন দিক, তবে নির্বাচনী ক্লাইমেট তৈরি না করে যেন না দেয়, এবং নির্বাচনী ক্লাইমেট তৈরি করতে যদি অনেক সময় লাগে তাহলে অনেক সময় লেগে দেয়। দিস ওয়াজ হিজ বেসিক স্পিচ। আমি তার স্পিচের সাথে একমত না, সেটা ভিন্ন কথা, যে আমি তার সাথে একমত না, বাট এই কথাটা উনি বলেছেন। আমি শুধু যেটা বলছি যে হাসিনা সরকারের একটা প্রবণতা ছিল ভারতপন্থী হবার, হাসিনা সরকারের। এর বাইরে আমি আসলেই, এবং হাসিনা সরকারের আগেও রাজনৈতিক কোন দলকে, এবং জাস্ট আমি এই হাসিনা সরকারের কথা বলছি, মানে গত 15 বছর হাসিনা সরকারের কথা বলছি, আমি 96 থেকে 2001 হাসিনা সরকারের কথা বলছি না, কিন্তু আমি শুধু গত 15 বছরের হাসিনা সরকারের কথা বলছি। এর আগে আমি এটলিস্ট কোন সরকারকে পরিষ্কারভাবে কোন দেশপন্থী দেখি নাই। 91 থেকে 96 খালেদা জিয়ার সরকার, মানে বিএনপি সরকার, কোন দেশপন্থী ছিল না। হ্যাঁ, আমরা একে অপরকে গালমন্দ করতে পছন্দ করি, তো তখন আমি বলি তুমি হলো পাকিস্তানপন্থী, তুমি হলো ভারতপন্থী। আপনি ধরেন বাংলাদেশের জিডিপি পাকিস্তানের থেকে বেশি, আমি কেন পাকিস্তানপন্থী হবো ভাই? পাকিস্তান আমাদের পন্থী হইলে হইতে পারে। হ্যাঁ, বাট পয়েন্ট হলো এগুলো আমরা একজনকে আর কি ছোট করবার জন্য এই ধরনের বাক্য ব্যবহার করি, এই ধরনের কথাবার্তা বলি। গতকাল বাংলাদেশ জামাতে ইসলাম একটা প্রেস কনফারেন্স ডাকলো। বাংলাদেশ জামাতে ইসলামের মাননীয় আমির মহোদয় ডক্টর শফিক ভাই বক্তব্য রাখলেন প্রেসের জন্য। তো সেখানে গণমাধ্যমের সাথে ডিপ্লোম্যাটিক কমিউনিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেককেই দাওয়াত জানিয়েছিলেন। সো আমিও গেছিলাম ওখানে। তো ওখানে শফিক ভাইয়ের পুরো বক্তব্যটা আমি শুনলাম। শফিক ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আমি যেটা শুনলাম, উনি বলল যে আমরা চাই সরকার তাড়াতাড়ি নির্বাচন দিক, তবে নির্বাচনী ক্লাইমেট তৈরি না করে যেন না দেয়, এবং নির্বাচনী ক্লাইমেট তৈরি করতে যদি অনেক সময় লাগে তাহলে অনেক সময় লেগে দেয়। দিস ওয়াজ হিজ বেসিক স্পিচ। আমি তার স্পিচের সাথে একমত না, সেটা ভিন্ন কথা, যে আমি তার সাথে একমত না, বাট এই কথাটা উনি বলেছেন। আজকে আমি একটা পেপারে দেখি লিখছে যে শফিক সাহেব বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ওনারাও খুশি। এটা উনি বলেন নাই, তাড়াতাড়ি নির্বাচন চেয়েছেন, এই কথাটা বলেন নাই। আরেকটা পেপার দেখলাম লিখেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন হলে জামাত সেই নির্বাচনে সম্মতি দেবে। আরেকটা পেপার লিখেছে যে কি বিচার এবং সংস্কার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হলে সেটাকে ঠিকভাবে দেখবে না আপনার বাংলাদেশ জামাত ইসলাম। তিনটার একটা তথ্যও ঠিক না। আমি ওখানে বসে তার বক্তব্য শুনলাম, যে বক্তব্যটা আমি শুনেছি সেই বক্তব্যটাই প্রেস শুনেছে। তিনটা ভিন্ন খবরের কাগজ, তিনটা ভিন্ন নিউজ রিপোর্ট করেছে। সো এই জিনিসগুলো, এখানে বিচক্ষণতার প্রয়োজন আছে। আমাদের রাজনৈতিক মন্ডলে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি হয়েছে গত 8-9 মাসে এই ধরনের রিপোর্টিং এর জন্য। এইটা, এবং তারপর এই ধরনের রিপোর্টিং এর সাথে আবার এক্সট্রা আগুন লাগানোর জন্য তো আমাদের বিদেশি কিছু পডকাস্টার বা বিদেশি কিছু সর্ট অফ ইনফ্লুয়েন্সাররা আছেন। এগেন, মানে এই জায়গাগুলোতে আসলে অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো ওইসবের সাথে আসলে মুক্তিযুদ্ধ সনদ বা এই এত সিরিয়াস টপিক নিয়ে এই যে শুধু বিভ্রান্তি না, এক ধরনের অস্বস্তি, এবং সারা দেশে তো একটা অরাজকতা তৈরি হয়ে যায়। মানে নিশ্চয়ই এটা নিয়ে সচেতন হবার জন্যই সাংবাদিকদের বলছেন আপনি, জি, তার নিজস্ব জায়গায়। এনডিএম কি 300 আসনে এবার প্রার্থিতা দেবার জন্য প্রস্তুত রয়েছে? আমরা আমাদের প্রস্তুতি চলছে 300 আসনে প্রার্থী দেবার জন্য। তবে আমি পরিষ্কার করি, 2023-24 আমরা যখন আন্দোলনে ছিলাম নির্বাচনের জন্য, তখন যুগপৎ আন্দোলনে আমরা একত্রিত যারা ছিলাম, আমাদের ভেতরে একটা পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা নির্বাচনে কোয়ালিশন হিসেবে যাব। সেটা হলো 2023-24 যদি নির্বাচন হতো, তখন তো আমরা আন্দোলনে আর নির্বাচনে আমরা গেলাম না। নির্বাচনও হাসিনার মতো করে একটা আমি ডামি নির্বাচন করে ফেললো। তো তখন আমাদের একটা পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা কোয়ালিশনে যাব। তো আমরা এখনো আশাবাদী যে ওই যে আমাদের যে কোয়ালিশন আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, ওই কোয়ালিশন আন্ডারস্ট্যান্ডিং এ একটা ভালো সম্ভাবনা আছে আমরা সামনে নির্বাচনে যাব। যদি সেই কোয়ালিশন আন্ডারস্ট্যান্ডিং এ যাই, তাহলে ফর দ্য সেক অফ দ্য কোয়ালিশন আমরা কতগুলো সিট, মানে তাহলে অনেকগুলো দল মিলে আমাদের এই যুগপৎ আন্দোলনে যারা ছিলাম সবার সাথেই আমাদের একটা ভাগ বাটোয়ারার একটা দায়িত্ব থাকবে। তো সেখান থেকে ফর দ্য গ্রেটার আপনার সার্ভিস অফ দ্য কোয়ালিশন আমরা
যতগুলো সিট ছাড়তে হয় বা যতগুলো সিট পেতে হয় সেই আলোচনায় যাব। বাট তাছাড়া আমরা আমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছি, যদি ওই কোয়ালিশনটা কার্যকরী না হয়, আমরা একসাথে না করতে পারি, তাহলে আলাদাভাবে যেন আমরা 300টা সিটে নির্বাচন করতে পারি। আচ্ছা, দুটো প্রসঙ্গ নিয়ে একসাথে প্রশ্ন করে শেষ করি। সেটা হচ্ছে এই যে আপনি নিজে বললেন আমরা আমাদের দীর্ঘদিনের চর্চা, মানে কোন একটা পন্থা বিভক্তি করে দেয়া, ভারতপন্থী না পাকিস্তানপন্থী নয়তো আমেরিকা চীনপন্থী। তো সর্বশেষ সালাউদ্দিন সাহেবকে নিয়েও আসলে তিনি আসলে আদৌ গুম ছিলেন কিনা ইত্যাদি নানা নিয়ে কার এজেন্ট, ওই যে সেটা সালাউদ্দিন থেকে শুরু করে বাঁধন পর্যন্ত সকলকে নিয়েই আলোচনা হয় যে কার টাকা খেয়ে কি হয়েছে। আসলে এগুলো আপনারা যেহেতু কোর রাজনীতি করে আসেন, আসলে এগুলো আপনাদের সাথে কানেক্টিভিটি তৈরি হয় কিভাবে? মানে আর সত্যিকার অর্থেই আপনারা কারো না কারো একটু কোন একটা গাছের দিকে হেলেই কথা বলেন কিনা? দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক যে কথাগুলো এইভাবে হয়। একটা সময় ছিল যখন ওই কমিউনিস্ট বা সোশ্যালিস্ট পার্টিগুলো সোভিয়েত ইউনিয়ন বা চায়নাপন্থী ছিল, এবং ওরকম কিছু পার্টি এখনো আছে, এবং তারা পরিষ্কারই আছে। মানে আপনি এখনো কোনো মার্কসিস্ট বা কমিউনিস্ট পার্টির দিকে যাবেন, তারা চায়নাপন্থী, বিকজ ইটস জাস্ট কমিউনিস্ট। এইটার বাদে বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে কোন রাজনৈতিক দল কোন দেশের পন্থী। মানে আমি একটু ইন্টারাপ্ট করি, ধরেন আপনাকে গেস্ট গত সপ্তাহ ধরে তো আলোচনা হচ্ছে, কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, তো আপনার এক কলিগ খুব প্রখ্যাত রাজনীতিবিদ আমার সাথে এসেছিলেন কয়েকদিনে, তো বললাম যে আসছেন, উনি তো ওই পন্থায় কথা বলবেন, দেখেন আমি নাম বলছি না, বলবেন কেন, মানে ওনার তো একটা নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, নিশ্চয়ই তার একটা অভিলাষও আছে, তো ওই পন্থায় কেন আমি করবো, কেন দেখেন আপনি কথা বলার পর এই যে আপনারাই বলছেন যে আচ্ছা ওইদিকে হেলে কথা বলছেন, এদিকে হেলে ওয়াই, মানে এই আলোচনাটা আপনারা, আপনি কার কথা বলছেন আমি তো জানি না, আমি কার কথা বলছি, আপনারা আমি শুধু যেটা বলছি যে হাসিনা সরকারের একটা প্রবণতা ছিল ভারতপন্থী হবার, হাসিনা সরকারের। এর বাইরে আমি আসলে, এবং হাসিনা সরকারের আগেও রাজনৈতিক কোন দলকে, এবং জাস্ট আমি এই হাসিনা সরকারের কথা বলছি, মানে মানে গত 15 বছর হাসিনা সরকারের কথা বলছি, আমি 96 থেকে 2001 হাসিনা সরকারের কথা বলছি না, কিন্তু আমি শুধু গত 15 বছরের হাসিনা সরকারের কথা বলছি। এর আগে আমি এটলিস্ট কোন সরকারকে পরিষ্কারভাবে কোন দেশপন্থী দেখি নাই। ওকে, আচ্ছা, এখন যেটা হয়েছে মনে করেন আমরা যদি 72 থেকে 75 শেখ মুজিবুর রহমানের সরকারে যাই, তখন সে চেষ্টা করেছেন একটা পর্যায় পর্যন্ত ওয়েস্টার্ন পন্থী হবার, কারণ সে ইস্টার্ন পন্থী আরো ছিলেন, সোভিয়েত পন্থী, তখন কোল্ড ওয়ার ছিল, তখন একটা পন্থীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, সেখানে আর খুব বেশি দোষারোপ করার জায়গা নাই। তারপর যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, উনি তখন পরিষ্কারভাবে ইস্টার্ন ব্লক থেকে সরে ওয়েস্টার্ন ব্লক মানে ওয়েস্টার্ন পন্থী হলেন। এগেন, এটা কোল্ড ওয়ারের সময় ছিল, পন্থী ছিল। কিন্তু এর পর থেকে 90-এর পর থেকে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে, কোল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পর থেকে এই পন্থীর আর কোনো প্রয়োজন পড়ে নাই। 2001 থেকে 91 থেকে 96 খালেদা জিয়ার সরকার, মানে বিএনপি সরকার, কোনো দেশপন্থী ছিল না। হ্যাঁ, আমরা একে অপরকে গালমন্দ করতে পছন্দ করি, তখন আমি বলি তুমি হলো পাকিস্তানপন্থী, তুমি হলো ভারতপন্থী। আপনি ধরেন বাংলাদেশের জিডিপি পাকিস্তানের থেকে বেশি, আমি কেন পাকিস্তানপন্থী হবো ভাই? পাকিস্তান আমাদের পন্থী হইলে হইতে পারে। হ্যাঁ, বাট পয়েন্ট হলো এগুলো আমরা একজনকে আর কি ছোট করবার জন্য এই ধরনের বাক্য ব্যবহার করি, এই ধরনের কথাবার্তা বলি। তবে হাসিনা সরকার, মানে গত 15 বছর হাসিনা সরকার অ্যাকচুয়ালি খুব সত্যভাবে ভারতপন্থী ছিল, কারণ তারা নিজেরা বলতেন, তারা নিজেরা পরিষ্কার করতেন, তারা নির্বাচনের আগে ভারতে চলে যেতেন এবং বলতেন যে, এবং তাদের এমপি মন্ত্রীরা ছিলেন, বলতেন যে আমি হলো ভারতের নমিনেশনে এমপি, আমি হলো ভারতের নমিনেশনে মন্ত্রী, এগুলো তারা বলতেন। তো সেখান থেকে আমি বলছি, বাট এর বাইরে ওই হাসিনা সরকারটার বাইরে অন্য কোনো রাজনৈতিক দল, অ্যাপার্ট ফ্রম কমিউনিস্ট পার্টিজ ইন চায়না, হ্যাঁ, অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো সরকার কোন দেশের পন্থী, এটা আমি কখনো দেখিনি। আমার প্রশ্ন আসলে যে আপনাদের মতো দলগুলোকে কতটুকু কূটনৈতিক চাপে কথা বলতে হয় বা চলতে হয় আদৌ এই চর্চাটায়? একেবারেই কোনো কূটনৈতিক চাপে কথা বলতে হয় না, চলতে হয় না। তবে অবভিয়াসলি আমরা যখন জাতীয় পর্যায়ে রাজনীতি করি, তখন ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে আপনি তো নিশ্চয়ই সম্পৃক্ত থাকবেন, আপনার একটা সম্পর্ক থাকবে, এবং আপনি চাইবেন আপনার দেশকে তারা ভালোভাবে দেখে। আমাদের সবার, মানে রাজনীতিতে যারা আছি, আমি আমার জায়গা থেকে বলছি, বাট আমি বিশ্বাস করি অন্যরা আমার মতোই হয়তো চিন্তা করেন, সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের দায়িত্ব কি, যে ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে যারা আছেন, যারা বাংলাদেশের বন্ধু হতে চান বা হয়ে আছেন, তারা যেন বাংলাদেশকে বেস্ট সার্ভ করতে পারেন। বাংলাদেশে কি দরকার? তাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট দরকার। বাংলাদেশে কি দরকার? তাদের মার্কেটে অ্যাক্সেস দরকার। বাংলাদেশে কি দরকার? তাদের মার্কেটে বাংলাদেশের জনগোষ্ঠীর অ্যাক্সেস দরকার। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য
তাদেরকে বাংলাদেশ সম্বন্ধে কি চিত্র দেওয়া উচিত, তাদের সাথে কতখানি বন্ধুত্ব রাখা উচিত, সেই ভিত্তিতে আমরা এই চিত্রগুলো দেওয়ার কাজ করি। এই ভিত্তিতে আমরা বন্ধুত্ব রাখবার চেষ্টা করি, এর বাইরে অন্য কিচ্ছু না। চায়না, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কেউ এসে আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দিয়ে যাইতে পারবে না যদি বাংলাদেশের জনগণ আপনাকে ভোট না দেয়। এটা জাস্ট হবে না। এবং এটা যখনই কেউ চিন্তা করে তখন কিন্তু শক্তি প্রয়োগের কাজের কথা চিন্তা করে, যেটা করেই কিন্তু হাসিনা সরকার ওই জায়গায় পৌঁছেছে যে আজকে হাসিনা তো পরের কথা, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। এইটা রাজনীতিতে হয়, এমনকি কোনো প্রভাবও ফেলতে পারে না, এই তো পরিষ্কার না, পারা উচিত না। আচ্ছা, উচিত না। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ ববি হাজ্জাজ। আপনার রাজনৈতিক অভিলাষ বা ধরেন প্রশ্নটা যদি এভাবে করি যে কোনো একদিন দেশের প্রধানমন্ত্রী বা একদম রাষ্ট্রপ্রধান হিসাবে হওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখে তো মানুষ রাজনীতি করে, যে দেশটাকে নিজের মতো করে স্বপ্নের মতো করে সাজাবো। তো সেই জায়গায় তো অনেক পরিবারতন্ত্র, অনেক কিছু গেছে, দেশটারও বয়স কম হয় নাই। তো এনডিএম বা আপনাদের মতো তরুণ রাজনীতিবিদরা, তরুণ বলবো না, আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ, সেই জায়গায় পৌঁছাতে কি পারে? সেই জায়গায় স্বপ্নের জায়গাটা দেখতে পারে? কেমন আপনার রাজনৈতিক অভিলাষটা শুনি সোজা। আমি বিশ্বাস করি যে স্বপ্নের বাংলাদেশ তখনই হবে যখন সবার স্বপ্নের বাংলাদেশ হবে। আমার স্বপ্ন একরকম হতে পারে, কিন্তু আমার তানভীর তারেক ভাইয়ের স্বপ্ন আরেক রকম হতে পারে, আমার আরেক ভাইয়ের স্বপ্ন আরেক রকম হতে পারে। সবার স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশ যখন হবে তখনই স্বপ্নের বাংলাদেশ হবে, আমার একার স্বপ্ন না। সো আমার স্বপ্নটা আসলে ওই সবার স্বপ্নকে নিয়ে, যে সবার স্বপ্ন বাস্তবায়নের মতো জায়গায় আমরা বাংলাদেশকে নিতে পারি কিনা। এবং অবভিয়াসলি আমি স্বপ্ন দেখি এনডিএম বাংলাদেশ সরকার পরিচালনার জায়গায় যাবে। আমি প্রধানমন্ত্রী হই কিনা এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এনডিএম বাংলাদেশ সরকারের পরিচালনায় যাবে এটা আমি স্বপ্ন দেখি। কেন স্বপ্ন দেখি? কারণ যে বিশ্বাস নিয়ে এনডিএম তৈরি হয়েছে, যে বিশ্বাস নিয়ে এনডিএম কাজ করছে, এনডিএম যদি সরকার পরিচালনার জায়গায় যেতে পারে তাহলে সেই বিশ্বাস বাস্তবায়নের কাজ এনডিএম আরো শক্তভাবে, আরো ভালোভাবে, সুদৃঢ়ভাবে করতে পারবে। তো সেই কারণে আমি স্বপ্ন দেখি এনডিএম সরকার পরিচালনায় যাওয়া। এনডিএম সরকার পরিচালনায় যদি আজ থেকে 30 বছর পরে যায়, আমার ওই বয়স থাকবে না সরকার পরিচালনার দায়িত্ব নেওয়া। সো তাহলে আমি হয়তো করতে পারবো না। এনডিএম সরকার পরিচালনায় যদি আজ থেকে 5 বছর পরে যায় বা 10 বছর পরে যায়, কিন্তু ওই 10 বছরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি হতে পারবো না। আমি একজন ব্যক্তি হিসাবে অনেক কিছু ইম্পর্টেন্ট না, বিশ্বাসটা ইম্পর্টেন্ট। এবং এই বিশ্বাসটা এমবেডেড এনডিএম এর ভেতরে, যে এই যে 18 কোটি জনগণের স্বপ্নের বাংলাদেশ তৈরি করা, এই বিশ্বাসটা যদি সরকার পরিচালনায় আগামীতে কোনোদিন যেতে পারে তাহলে সেই স্বপ্ন আমি দেখি যে তখন ওই 18 কোটি বাংলাদেশির স্বপ্ন বাস্তবায়নের কাজ ওই বিশ্বাস থেকে হবে। থ্যাংক ইউ। এবং সেই স্বপ্নের দিকে আগাক, আমরা পজিটিভিটি ছড়াই এবং সেই দারুণ বাংলাদেশকে দেখি। 16-17 বছর ভোট দিতে পারি নাই, আসলে এটার জন্য খুবই সাধারণ জনগণ হিসাবে প্রশ্ন, সবারই প্রশ্ন থাকে এটা। ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য, সুদীর্ঘ সমৃদ্ধি জীবন কামনা করি ববি ভাই। আপনার সাথে কথা বলে সবসময় আরাম লাগে, আরো আলোচনায় চাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি সাইন আপ করছি আপনাকে। জি, ধন্যবাদ।